আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সামনে অনেকদিন পর আবার হাজির হয়ে গেলাম। আমি কি নিয়ে হাজির হলাম তোমরা সবাই জানো। আমি হচ্ছে তোমাদের পরিসংখ্যান ইনস্ট্রাক্টর ইউনিকি স্কুলে। তো সেই হিসেবে আমি তোমাদের পরিসংখ্যানের আর একটা ক্লাস নিয়ে উপস্থিত হয়ে গেলাম। ঠিক আছে, তো দেখি তোমরা আস্তে আস্তে জয়েন করে দাও, তোমাদের ফ্রেন্ডরা জানা দিতে পারো ক্লাসটি সম্পর্কে। তাহলে আমাদের ক্লাসটা হচ্ছে স্কুলের পেজ থেকে হচ্ছে আর কি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তোমরা ধীরে ধীরে যুক্ত হয়ে যাও। সাউন্ড ঠিক আছে আশা করি? হ্যাঁ ঠিক আছে, সাউন্ড একটু গ্রুপও দিয়ে দিই এটা। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসটা স্টার্ট করে দিই। তাহলে আজকে আমি তোমাদের পড়াবো হচ্ছে পঞ্চম অধ্যায়। ঠিক আছে, পঞ্চম অধ্যায়ের সিকিউ সলভিং ক্লাস, সৃজনশীল সমাধান ক্লাস। এই ক্লাসটা করলে তোমাদের অনেক, আমরা আশা করতেছি আমি যে অনেক উপকৃত হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে শুরু করি। তো অধ্যায়ের নাম হচ্ছে পরিঘাত, বঙ্কিমতা ও সচলতা। ঠিক আছে, মুভমেন্ট, স্কিউনেস অ্যান্ড কার্টোসিস। আচ্ছা, তাহলে শুরু করি। তাহলে দেখো, একটা সৃজনশীল প্রশ্ন আমাদের সামনে। আমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছি যে একটি বিন্যাসের 3 হতে নির্ণীত প্রথম 4টি পরিঘাত যথাক্রমে -1, 20, 28 এবং 90। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সৃজনশীলের উদ্দীপক। ওকে, তো এখানে কি দেওয়া আছে দেখো তো, আমরা একটু অ্যানালাইসিস করি। 3 হতে নির্ণীত প্রথম 4টি পরিঘাত। ঠিক আছে, খেয়াল করো। তাহলে 3 হতে নির্ণীত মানে এটা হচ্ছে তোমার, এটা কাঁচা পরিঘাত দেওয়া আছে আমাদের। শোনো, পরিঘাত কয় প্রকার? পরিঘাত হচ্ছে 2 প্রকার। এই পরিঘাত কয় প্রকার? 2 প্রকার। মোমেন্টস 2 প্রকার। একটা হচ্ছে কাঁচা পরিঘাত, ঠিক আছে, একটা হচ্ছে শোধিত পরিঘাত। এটাকে বলা হয়, একটা হচ্ছে সেন্ট্রাল মুভমেন্ট। শোধিত পরিঘাত, এটার অপর নাম হচ্ছে কেন্দ্রীয় পরিঘাতও বলা হয়। এটাকে কি বলা হয়? এটাকে কেন্দ্রীয় পরিঘাতও বলা হয়। আবার এটার অপর নাম হচ্ছে অশোধিত পরিঘাত। তো এটা হচ্ছে তোমার ইংরেজিতে সেন্ট্রাল মুভমেন্ট, এটা হচ্ছে রো মুভমেন্ট। তো 3 হতে নির্ণীত এটা হচ্ছে তোমার রো মুভমেন্ট। মূলত কেন্দ্রীয় পরিঘাত বা শোধিত পরিঘাত বা সেন্ট্রাল মুভমেন্ট হচ্ছে গড় হতে নির্ণীত হয়, মানে গড় হতে পরিমাপ করা হয়। কোথায় পরিমাপ করা হয়? গড় হতে। কি গড়? গাণিতিক গড়। ঠিক আছে, আর গাণিতিক গড় ব্যতীত অন্য কোনো ভ্যালু বা অন্য কোনো গড় থেকে যদি সেটা আমি মেজার করি, সেটা হবে কি? কাঁচা পরিঘাত বা অশোধিত পরিঘাত বা কি মুভমেন্ট? র মুভমেন্ট। ঠিক আছে, তাহলে যেহেতু 3 হতে বলছে, এটা হচ্ছে 3 হতে মানে এটা এখানে এর মান হচ্ছে 3, এর মান হচ্ছে কি 3, বুঝছো? তো এখানে আমাকে কি দেওয়া আছে? 4টা মান দেওয়া আছে। প্রথম 4টা পরিঘাত দেওয়া আছে। এটা হচ্ছে μ1 প্রাইম, এটা হচ্ছে μ2 প্রাইম, এটা হচ্ছে μ3 প্রাইম, এটা হচ্ছে μ4 প্রাইম। ওকে, আর যদি কেন্দ্রীয় পরিঘাত হতো তাহলে μ1, μ2, μ3, μ4, অর্থাৎ সেক্ষেত্রে প্রাইমটা থাকতো না। র মুভমেন্টকে প্রাইম দিয়ে প্রকাশ করা হয়। ঠিক আছে, মিউ প্রাইম। আর এমনি সেন্ট্রাল মুভমেন্টকে শুধু মিউ, সেক্ষেত্রে μ1, μ2, μ3 এভাবে যায়। ঠিক আছে, আচ্ছা, তো এখন দেখো প্রথম প্রশ্নে আসি। আচ্ছা, আমরা তো অলরেডি এটা আলোচনা করলাম একটু আগে, এগুলো একটু দেখি, ক দেখি। তাহলে ক তে খেয়াল করো কি বলছে, যে বঙ্কিমতা কি। ঠিক আছে, বঙ্কিমতা জিনিসটা কি? তো আসো, বঙ্কিমতা কি? তো বঙ্কিমতা হলো যে বঙ্কিমতা স্কিউনেস হচ্ছে, বা বঙ্কিমতা বা স্কিউনেস হচ্ছে গিয়ে তোমার প্রতিসাম্যতার অভাব। কিসের অভাব? সোজা কথায় যদি আমি বলি, প্রতিসাম্যতার অভাব। কিসের অভাব? প্রতিসাম্যতার অভাব। হ্যাঁ, প্রতিসাম্যতার অভাব। এটাই হচ্ছে তোমার বঙ্কিমতা। অর্থাৎ কোনো একটা গণসংখ্যা সারণী, ঠিক আছে, গণসংখ্যা নিবেশনের গঠন প্রকৃতির মধ্যে প্রতিসাম্যতার অভাবটাই হচ্ছে তোমার কি? বঙ্কিমতা। প্রতিসাম্যতার অভাবটাই হচ্ছে কি? বঙ্কিমতা। বঙ্কিমতা কয় প্রকার? 3 প্রকার। ঠিক আছে, একটা ধনাত্মক বঙ্কিমতা, ধনাত্মক বঙ্কিম, তারপর হচ্ছে ঋণাত্মক বঙ্কিম, একটা হচ্ছে কি
সুষমনিবেশন। সুষমনিবেশন ধনাত্মক বঙ্কিম, ঋণাত্মক বঙ্কিম, অর্থাৎ একটা হচ্ছে পজিটিভলি স্কিউড, নেগেটিভলি স্কিউড, একটা হচ্ছে নো স্কিউনেস। ঠিক আছে, সুষম। যে তোমার একটা হচ্ছে এরকম হয় গ্রাফ, মানে দেখা যাবে যে তোমার একদিকে বেশি উঁচু বিস্তৃত, মানে এদিকে একটু বেশি বিস্তৃত আর এদিকে একটু উঁচু বেশি। আর একটা হচ্ছে এরকম বাম দিকে বেশি বিস্তৃত হবে, এই টাইপ, একটা ধনাত্মক একটা ঋণাত্মক। আর যদি এরকম হয় অর্থাৎ উভয় দিকে সমান সমান, জিনিসটা হচ্ছে এরকম যে উভয় দিকে একই পরিমাণ, তো এটা হচ্ছে তোমার কি সুষমনিবেশন। ওকে, আচ্ছা, তাহলে এটা হচ্ছে গেল। তাহলে বঙ্কিমতা কি আমি আর ডিটেলস আলোচনা করলাম। আমাকে জাস্ট কি সংজ্ঞাটা জানতে চাইছে, তাও আমি একটু তোমাদের বিস্তারিত বললাম। এরপর আসো, কোনো বিন্যাসের ক্ষেত্রে বিটা 2 সমান 3, এটা দ্বারা কি বোঝায়? আচ্ছা আসো আগে বুঝো বিটা 2 বলতে কি বোঝায়, বিটা 1 দ্বারা কি বোঝায়, বিটা 2 দ্বারা কি বোঝায়। বিটা 1 দ্বারা তোমার কি বোঝায়? বঙ্কিমতা বোঝায়। কি বোঝায় বলেন? বঙ্কিমতা। আর বিটা 2 দ্বারা সুচলতা। ঠিক আছে, এখন আসো বিটা 2 এর মান যদি 3 হয় তাহলে কি হবে, আর যদি বিটা 2 এর মান 3 থেকে বড় হলে কি হবে, এবং বিটা 2 এর মান 3 থেকে ছোট হলে কি হবে। তাহলে তিনটা বিষয় এখানে কমেন্ট দেখো। যদি বিটা 2 এর মান 3 এর সমান হয় তাহলে এটা হবে কি তোমার মধ্যম সূচল। কি সূচল? মধ্যম সূচল। আর যদি বিটা 2 এর মান 3 থেকে বড় হয় তখন হবে অতি সূচল। অতি সূচল। আর যদি বিটা 2 এর মান 3 থেকে ছোট হয় তাহলে হবে অনতি সূচল। ক্লিয়ার? তখন হবে কি অনতি সূচল। তাহলে সূচলতা মানে হচ্ছে তোমার কি এই যে পিকনেস। যেমন আমাদের একটা ছুরি বলো, ছুরির আমরা যে একটা ছুরি কতটুকু সুছালো, এটা আমরা কীভাবে বুঝি? এই যে যেটা যত বেশি কি এরকম থাকে সেটাকে আমরা তত বেশি কি বলি? সুছালো বলি। তো এখানে গণসংখ্যা নিবেশনের বেলায় তোমার যদি যেমন হয় যে এটা অনেক উঁচু এই টাইপের, তখন এটা হবে কি অতিরিক্ত সুচালু, মানে অতি সুচল। ঠিক আছে, যদি এরকম হয় ঘণ্টা আকৃতির অনেকটা, এটা হচ্ছে মধ্যম সুচল, মানে এটা অনেকটা তোমার কি বলতো সুষমনিবেশন। আর একটা হচ্ছে অনতি সুচল, মানে খুবই কম সুচালু, অনেকটা এরকম। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি অনতি সুচল। ক্লিয়ার? তাহলে এ হচ্ছে সুচলতা। তাহলে সুচলতা এখানে আমাদের বলছিল কি বিটা 2 এর মান 3 দ্বারা কি বোঝায়। তাহলে বিটা 2 এর মান 3 হলে এটা কি হবে? নিবেশনটা মধ্যম সুচল হবে। ক্লিয়ার? ওকে, ডান। তাহলে এটা বোঝাতে পারছি আশা করি। আমাদের ক্লাস চলতেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, তাহলে আসো আমাদের খ নাম্বারটা ক্লিয়ার হলো। এরপরে উদ্দীপক হতে তৃতীয় কেন্দ্রীয় পরিগাণ নির্ণয় করো। তাহলে এখানে দেখো, এখানে আমাকে প্রশ্ন করা হয়েছে কি তৃতীয় কেন্দ্রীয় পরিগাণ কী করতে হবে? নির্ণয় করতে হবে। তো আমরা এটা কীভাবে করতে পারি? তৃতীয় কেন্দ্রীয় পরিগাণ কীভাবে নির্ণয় করতে পারি? দেখো আমাদের দেওয়া আছে কি, দেখো তো আমাদের দেওয়া আছে হচ্ছে কি র মুভমেন্ট, অর্থাৎ কাঁচা পরিগাণগুলো দেওয়া আছে, বা অশোধিত পরিগাণ দেওয়া আছে। তো অশোধিত পরিগাণের সাহায্যে শোধিত পরিগাণ নির্ণয় করা যায়। ঠিক আছে, 4টা লাইন। তো এগুলো একটা তোমরা বেশি বেশি প্র্যাকটিস করবা। আমি এটা মুছতেছি, খেয়াল করো যে প্রথম কেন্দ্রীয় পরিগাণ সবসময় শূন্য হয়। প্রথম কেন্দ্রীয় পরিগাণ সবসময় কি হয়? শূন্য হয়। ফার্স্ট সেন্ট্রাল মোমেন্ট অলওয়েজ 0। তারপর দ্বিতীয় কেন্দ্রীয় পরিগাণ এটা হচ্ছে কি তোমার μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইম স্কোয়ার। ঠিক আছে, তাহলে μ2 কীভাবে বের করবো? μ2 হবে কি μ2 প্রাইম মাইনাস μ1 প্রাইম স্কোয়ার। তাহলে আমাকে μ2 বের করতে হলে কি কি লাগবে? μ2 প্রাইম লাগবে, μ1 প্রাইমের মান লাগবে। μ2 প্রাইম মানে হচ্ছে দ্বিতীয় কাঁচা পরিগাণ, আর μ1 প্রাইম মানে প্রথম কাঁচা পরিগাণ, যেগুলো এখানে দেওয়া আছে। প্রথম কাঁচা পরিগাণ কত? -1, আর দ্বিতীয়টা কত? 20। যদিও এটা আমাকে বের করতে বলে নেই, তাও বলতেছি আমি। এরপরটা আসো, আমাদের যেটা বের করতে বলছে সেটা হচ্ছে μ3। তো μ3 কেমন করবো দেখো, টেকনিক খেয়াল করো। যারটা বলবে তার প্রাইম প্রথম আসবে। ঠিক আছে, এখানে μ2 বলছিল, μ2 প্রাইম প্রথম আসছে, এখানে μ3 প্রাইম আসবে। তারপর একবার মাইনাস একবার প্লাস, একবার মাইনাস একবার কি প্লাস, এই সিকোয়েন্সটা কন্টিনিউ হবে। তারপর এখানে আসবে কি তোমার μ2 প্রাইম μ1 প্রাইম, μ2 প্রাইম μ1 প্রাইম, এখানে 3 থাকবে। কি থাকবে? 3 থাকবে। ক্লিয়ার?
প্লাস 2, এরপরটা হবে 2 মিউ 1, হ্যাঁ 2 মিউ 1 কিউব, 2 মিউ 1 কি কিউব। তাহলে এটা তোমার প্র্যাকটিস করতে করতে তোমাদের আয়ত্তে চলে আসবে, বা বোঝা গেছে। তো এখানে হয় কি, প্রথমে টেকনিকটা হচ্ছে মিউ 3 দিয়ে শেষ শুরু হবে, মিউ 1 দিয়ে শেষ হবে। আর খেয়াল রাখবা এখানে মিউ 2তে আমার শেষ হয়েছিল কি দিয়ে, স্কোয়ার দিয়ে, মিউ 3 শেষ হবে কিউব দিয়ে, মিউ 4 শেষ হবে টু দি পাওয়ার 4 দিয়ে, অর্থাৎ পাওয়ার 4 হবে লাস্টের তাই মিউ 1 এর পাওয়ার সেখানে কি হবে 4 হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা বুঝছো, এটা মিউ 3, আমাকে এটাই বের করতে বলছে। তো আমাকে দেখো তো এখানে কী দেওয়া আছে, আমাকে মিউ 1 দেওয়া আছে কত -1, -120 28, এই তিনটে লাগবে আমার। তাহলে মিউ 1 দেওয়া আছে হচ্ছে -1, মিউ 2 দেওয়া আছে হচ্ছে 20 এবং আরটা ছিল 28, হ্যাঁ 20, এগুলো প্রাইম, এগুলো প্রাইম 28, ঠিক আছে। আমি একবার চেক করে নিই প্রয়োজনে, হ্যাঁ রাইট, অল রাইট। যদি ভুল তুলি তাহলে কিন্তু আনসার ভুল হয়ে যাবে, তো বি কেয়ারফুল। তো মিউ 3 মান হচ্ছে, মিউ 3 প্রাইমের মান হচ্ছে 28 মাইনাস 3 ইন্টু মিউ 2 প্রাইম হচ্ছে 20, আর মিউ 1 প্রাইমের মান হচ্ছে -1, ঠিক আছে, প্লাস 2 ইন্টু মিউ 1 কিউব। তাহলে মিউ 1 হচ্ছে কত, মিউ 1 হচ্ছে -1, এটা কিউব। তাহলে আমি ক্যালকুলেটার এটা হিসাব করি, ঠিক আছে, ক্যালকুলেটারে হিসাব করি, আমি মোবাইল থেকে ক্যালকুলেটার ইউজ করি, ক্যালকুলেটারে বসাই, কত কত জানি 28, ক্যালকুলেটারটা একটু খুঁজে বের করি। তাহলে আমরা যদি এখানে বসাই 28, ঠিক আছে, তারপর -3 ইন্টু 20, তাহলে বসাই এখানে ক্যালকুলেটারে বসালে, তারপর 60 হবে এখানে 2, তাহলে কত হয় এটা, আচ্ছা এটা মুখে হিসাব করলে হয়ে যায়, 86 কত হয় বলেন, এটা কত আসে, এটা হচ্ছে 86, কত আসবে 86, ঠিক আছে, এটা হচ্ছে কত আসবে 86, ওকে। তাহলে তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত বের হয়ে গেছে, সুতরাং নির্ণয় তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত দিয়ে লিখে দিবা কত 86, ওকে ডান। তাহলে এটা হচ্ছে গ নাম্বার, তাহলে গ নাম্বার শেষ আমাদের। এরপর আসো ঘ নাম্বারে। ঘ নাম্বার কি বলছে, যে উদ্দীপকের আলোকে সুচালতাঙ্ক নির্ণয়পূর্বক কি করো, বিন্যাসটির আকৃতি সম্পর্কে মন্তব্য করো। তাহলে ওই যে আমরা একটু আগেই বললাম, এখানে এটা ব্যাখ্যা করার সময় বলছি সুচলতা কয় প্রকার, 3 প্রকার। সুচলতা কয় প্রকার, 3 প্রকার, অতি সুচল বা অতি সুচল, তারপর হচ্ছে মধ্যম সুচল, আরটাও কি অনতি সুচল, ঠিক আছে। তো আমরা তাহলে এখানে বিটা 2 এর মান বের করবো। বিটা 2 এর মান যদি 3 থেকে বড় হয় তাহলে হবে কি অতি, 3 থেকে ছোট হলে অনতি, আর 3 এর সমান হলে হবে কি মধ্যম সুচল, ঠিক আছে। তাহলে আমরা এটা বের করি, চলো ঘ নাম্বার। তো আমাদের খেয়াল করো, আচ্ছা এবার একটা জিনিস খেয়াল করো, যে বিটা 2 অর্থাৎ সুচলতা বের করতে হলে আমার কি লাগবে, আমার লাগবে হচ্ছে মিউ 4 ডিভাইড বাই মিউ 2 স্কোয়ার। অর্থাৎ বিটা 2 বের করার জন্য আমার কি লাগবে বলো, আমার লাগবে হচ্ছে মিউ 4 এর মান আর মিউ 2 এর মান, মিউ 4 এর মান লাগবে, মিউ 2 এর মান লাগবে, দুইটা মান লাগবে, ঠিক আছে। কি বের করার জন্য, সুচলতা বের করার জন্য। আর বঙ্কিমতা বের করার জন্য আমরা সেটা দেখাবো পরে, এটা আমাদের পরিসৃজনশীলে আছে। তো দেখো তাহলে মিউ 4 আমরা জানি না, মিউ 4 মানে কিন্তু কেন্দ্রীয় পরিঘাত, চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত, আর মিউ 2 মানে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত। তো দুইটাই বের করা যাবে। আমরা এর আগের প্রশ্ন করছি তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত বের করছি, ওটা এখানে দরকার নেই, মানে ওটা আমার ঘ নাম্বার লাগবে না। যদি লাগতো কখন, যদি আমাকে বঙ্কিমতাঙ্ক বের করতে বলতো, ঠিক আছে। তো এখানে যেহেতু সুচলতা বের করতে বলছে, এই জন্য আমাদের কি লাগবে, এখানে মিউ 4 এবং মিউ 2 লাগবে। তো মিউ 4 আমরা বের করে ফেলি, মিউ 2 বের করি আগে। তাহলে মিউ 2 কীভাবে বের করে বলছিলাম, হ্যাঁ মিউ 2 কীভাবে বের করে বলছিলাম, যে একটু আগে মিউ 2 প্রাইম মাইনাস মিউ 1 প্রাইম স্কোয়ার, মিউ 2 প্রাইম মাইনাস মিউ 1 প্রাইম স্কোয়ার। তাহলে মিউ 2 প্রাইম কত দেওয়া আছে বলো, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কত দেওয়া আছে, দ্বিতীয় কাঁচা পরিঘাত 20 কত দেওয়া আছে 20, তাহলে এটা হবে 20, আর মিউ 1 হচ্ছে -1,
কত -1। তাহলে এখানে যদি ইয়া করো তাহলে 20 থেকে এটা মানে বর্গ হয়ে গেলে বর্গ হয়ে গেলে প্লাসে যাবে 1, তাহলে 21 কত হবে 21, কত হবে 21। আচ্ছা, তারপর একটা হচ্ছে μ4। এখন আসো μ4 কীভাবে বের করবো, একটু মোটা হয়ে গেছে, যাই হোক। μ4 হচ্ছে শুরু হবে কি দিয়ে বলো, μ4 প্রাইম, μ4 কি প্রাইম। তাহলে যেটা আমি বলছিলাম যেটা বের করবো তার প্রাইম দিয়ে স্টার্ট হবে, তারপরে মাইনাস প্লাস এভাবে যাবে। তো এরপর একটা মাইনাস আসবে, এবার হচ্ছে এখানে দেখো এখানে আসবে μ3 μ1, এখানে 4, এখানে কি হবে 4 প্লাস μ2 μ1 এর উপর স্কোয়ার হবে। আচ্ছা, এখানে এগুলো তো সবগুলো প্রাইম হবে, μ2 μ1 প্রাইম স্কোয়ার, μ1 প্রাইম কি স্কোয়ার, এখানে হবে 6, কত হবে 6 মাইনাস ওই যে বলছিলাম শেষ হবে কি দিয়ে μ1 দিয়ে, তাহলে μ1 এটা 3 হবে, এটা 3 μ1 প্রাইম টু দি পাওয়ার 4 কি 4। তাহলে এটাই হচ্ছে আমাদের μ4 বের করার সূত্র, অর্থাৎ প্রাইমগুলো দেওয়া থাকলে আমি μ4 বের করে বলতে পারবো। তাহলে আমাকে আবার বলো μ4 প্রাইম কত দেওয়া আছে 90, কত দেওয়া আছে 90। তারপর 4 ইন্টু μ3 প্রাইম কত দেওয়া আছে, μ3 প্রাইম দেওয়া আছে 28, রাইট, μ3 প্রাইম দেওয়া আছে 28, হ্যাঁ। μ1 প্রাইম হচ্ছে -1, ঠিক আছে, প্লাস 6 ইন্টু μ2 প্রাইম কত, μ2 প্রাইম হচ্ছে 20, কত 20 ইন্টু -1 স্কোয়ার, -1 কি স্কোয়ার, ঠিক আছে, মাইনাস 3 ইন্টু -1 টু দি পাওয়ার 4। তো এটা আমরা হিসাব করার চেষ্টা করি, তো ক্যালকুলেটর হাতে নিই। তাহলে ক্যালকুলেটর যদি আমরা বসাই, চলো বসাই ফেলি। তাহলে এখানে যদি 90, এটা 28 গুণ 4, তাহলে 4 28 কত জানি হয়, 4 28 হবে 112, এটা প্লাস থাকবে, 6 20 120, এটা ইয়া করলো না করলেও চলবে, ক্যালকুলেটর লাগতেছে না, কারণ এটা -1 বর্গ করলে +1, তারপর এটা মাইনাস থাকবে, তো 3, তাও 90 -112 যোগ 120 -3, তাহলে 95, কত হচ্ছে এটা 95। তো আমাদের এখানে বসাই দিই এবার বিটা 2 এর মান, μ4 হচ্ছে কত 95, আর μ2 হচ্ছে কত 21, তো ভাগ করে দাও, তাহলে 21 গুণ 21, তাহলে 95 ভাগ 441, 0.215। তাহলে বলো আমরা বিটা 2 এর মান কত পাইলাম, বিটা 2 এর মান আমরা 3 থেকে ছোট পাইলাম নাকি বড় পাইলাম বলেন, বিটা 2 এর মান আমরা 3 থেকে ছোট পাইলাম। তাহলে আমাদের এটা হবে কি, এই বিন্যাসটা হবে কি অনতি সূচল, অনতি কি সূচল, যদি 3 এর সমান হয়তো মধ্যম হয়তো, আর 3 থেকে বড় হলে অতি সূচল হয়, ঠিক আছে। তাহলে এতটুকু বুঝছেন, আশা করি বুঝে গেছে। তাহলে আমরা যদি আবার শুরু থেকে একটু বলি প্রথম ইয়াটা, তাহলে আমাদের এখানে ছিল কি এই সৃজনশীল প্রশ্ন 1, এখানে আমরা বঙ্কিমতাকে আলোচনা করছি, বিটা 2 সমান 3 দ্বারা কী বোঝায় সেটা বলছি। তারপর তৃতীয় কেন্দ্রীয় পরিঘাত, তাহলে এই যে যদি আমাকে কাঁচা পরিঘাত দেওয়া থাকে সেখান থেকে কীভাবে আমরা কেন্দ্রীয় পরিঘাত বের করতে পারি সেগুলো আলোচনা করলাম, এই দুটি আমি ম্যাথে, ঠিক আছে। এখানে আমাকে ডাইরেক্টলি বলে দিচ্ছে, কিন্তু এখানে ইনডাইরেক্টলি, তো সুচলতাঙ্ক বের করতে বলছে মানে তোমাকে ইনডাইরেক্টলি কী করতে হবে, অর্থাৎ কী লাগবে তোমার μ4 এবং μ2 মান লাগবে, অর্থাৎ চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত এবং দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাতের মানটা লাগবে। ক্লিয়ার, বুঝতে পারছি? তাহলে এটা আমাদের গেল, এখানে কি আমাদের কোনো ভুল হয়েছে? আচ্ছা ইয়েস, এটা প্লাস হবে, এটা কি হবে মাইনাস মাইনাস প্লাস, এই জায়গায় একটু ভুল হয়ে গেছে, দাঁড়াও এটা একটু আমরা ঠিক করি। তাহলে এখানে একটু 90 যোগ 112 যোগ 120 বিয়োগ 3,
319 হবে এটা, সরি এটা হবে 319। তাহলে এটা 319 হবে। এটা কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস, এটা কি? হ্যাঁ, এটা একটু মিস্টেক হয়েছে। তাহলে এখানে আমাদের এটা সমান 319কে যদি ভাগ করো 441 দ্বারা ভাগ করো, তাহলে আসতেছে কত? 0.72। 0.72। তাহলে এটাও ওই 3 থেকে ছোট হয়। 3 থেকে কত হয়? ছোট হয়, ঠিক আছে? এটাও 3 থেকে কত আসতেছে? ছোট আসতেছে। অর্থাৎ এটা অনতিসূচল হবে। কি হবে? অনতিসূচল হবে। ক্লিয়ার? প্রথমে একটু এখানে একটু মিস্টেক হয়েছিল, যাই হোক এখন ঠিক আছে। সূত্র ঠিক আছে, জাস্ট এখানে একটু ক্যালকুলেশন বলেছিল। ওকে, তাহলে আমাদের এটা হয়ে গেল প্রথম সৃজনশীল ডান, ঠিক আছে? প্রথম সিকিউরটা কি হয়ে গেল আমাদের? ডান হয়ে গেল। আমরা এখন তাহলে কোথায় যাব? সেকেন্ডটাতে যাব, ঠিক আছে? এরপরটাতে যাব। ওকে, ডান। দশজন আছে, আচ্ছা। তাহলে ক্লাস কন্টিনিউ করি। এরপর আসো এটা। তাহলে সৃজনশীল প্রশ্ন 2, এখানে বলা হচ্ছে এখানে একটি কারখানার কোনো এক সপ্তাহে দৈনিক অসুস্থ শ্রমিক সংখ্যা নির্ণয় দেওয়া হলো। তাহলে এখানে টোটাল কয়জন? 6 জনের ডাটা দেওয়া আছে। তো ক নম্বর প্রশ্নটা কি দেখো? 5 সংখ্যা স্যার, অর্থাৎ 5 নাম্বার সামারির সংখ্যা দাও। তাও দেখো কোন একটা গণসংখ্যা নিবেশনের 5টা মান কি কি দেখো? সর্বনিম্ন মান, ওই নিবেশনের সর্বনিম্ন মান, লোয়েস্ট ভ্যালু, যেটাকে এক্স লোয়েস্ট বলা, এভাবে প্রকাশ করা হয়, ঠিক আছে? তারপর হচ্ছে তারপর এক্স লো, এটা এল আর কি। তারপর সর্বনিম্ন মান, তারপর হচ্ছে 3টা চতুর্থক, অর্থাৎ প্রথম চতুর্থক ফার্স্ট কোয়ার্টাইল, ঠিক আছে? Q1 এটা। তারপর দ্বিতীয় চতুর্থক বা মধ্যমা, দ্বিতীয় চতুর্থক যা মধ্যমাও তা, Q2। তারপর তৃতীয় চতুর্থক হচ্ছে Q3। তারপর তোমার হচ্ছে সর্বোচ্চ মান, কি মান? সর্বোচ্চ মান, এটা হচ্ছে এক্স হাইয়েস্ট, সর্বোচ্চ মান। তো এই 5টা মানকে একত্রে তোমার কি বলা হয়? 5 সংখ্যা সার বলা হয়। ক্লিয়ার? তাহলে কোনো একটা গণসংখ্যা নিবেশনের তোমাকে যে মান ভ্যালুগুলো দেওয়া থাকবে, ওটাকে তোমার ওখান থেকে সর্বনিম্ন মান, তারপর প্রথম চতুর্থক, দ্বিতীয় চতুর্থক, তৃতীয় চতুর্থক, অর্থাৎ চতুর্থক কয়টা? 3টা হয়তো, ওই 3টা সাথে সর্বোচ্চ মান, এই টোটাল 5টাকে একত্রে বলা হয় কি? 5 সংখ্যা সার বা 5 নাম্বার সামারি। ওকে, আর এটাকে যখন তোমার চিত্র দ্বারা প্রকাশ করা হয় কোনো একটা বক্সে, ওটাকে বলা হয় হুইস্কার অ্যান্ড বক্স প্লট। হুইস্কার অ্যান্ড কি? বক্স প্লট। যাই হোক, এবার আসো দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত ঋণাত্মক হতে পারে কি? প্রশ্ন করছে কি দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত ঋণাত্মক হতে পারে কি? উত্তর হবে না, পারে না। কেন পারে না? চলো দেখো, চট করে দেখে ফেলি আমরা কেন পারে না। দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কেন শূন্য হতে পারে না? চলো তাহলে দেখো, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত মানে কি আসলে? এটাকে মিউটো সমান হবে, তাহলে আমরা বলছিলাম যে কেন্দ্রীয় পরিঘাত গঠতে নির্ণয় করা হয়। তো আমরা এখানে x মাইনাস এক্স বার, আর যদি আমার যদি সেন্ট্রাল র মোমেন্ট হতো বা কাঁচা পরিঘাত হতো, তাহলে আমরা এখানে কি দিতাম? মিউটো প্রাইম দিতাম, এখানে এক্স বার ছাড়া অন্য কোনো একটা মান হতো, মানে এ। তখন এরকম হতো সিনারিওটা, এক্স মাইনাস এ, অন্য কোনো ভ্যালু হতো, ঠিক আছে? তবে এটা সামেশন। তারপর এখানে যেহেতু 2, তাহলে পাওয়ার হবে 2, পাওয়ার হবে কত? 2 ডিভাইড বাই n। এটা হচ্ছে কি তোমার দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত। আর যদি দ্বিতীয় কাঁচা পরিঘাত বলতো, তাহলে কি হইতো? সামেশন থাকতো, এখানে স্কোয়ার হইতো n। এটা সময় আমরা লিখতে পারতাম মিউ 2 প্রাইম, মিউ 2 কি? প্রাইম। তো এখন যদি প্রথম কেন্দ্রীয় পরিঘাত বলতো, তাহলে এখানে কি হতো? 1 হতো, তৃতীয় বললে 3 হতো। অর্থাৎ যদি 8তম বলে, 8তম কেন্দ্রীয় পরিঘাত মিউ আর সমান আমাকে লিখতে পারবো সামেশন অফ x মাইনাস এক্স বার টু দি পাওয়ার r ডিভাইড বাই n। ক্লিয়ার? ঠিক আছে, তাহলে এটা বেসিকটা ক্লিয়ার করে দিলাম। এটা হচ্ছে কি পরিঘাত? কেন্দ্রীয় পরিঘাত। আর কাঁচা পরিঘাতের বেলায় এইখানে এক্স বারের জায়গায় এ থাকবে। তো যত তোমার বলবো তত এখানে একটা প্রাইম আসবে। কি আসবে? ওটাকে আমরা প্রাইম দ্বারা লিখবো, ইউর প্রাইম। আচ্ছা, ডান। তাহলে এখন আসো মিউ টু সমান এটা, তাহলে এখানে
খেয়াল করো, এটা কি কখনো ঋণাত্মক হতে পারে? একটা জিনিস খেয়াল করো তো, যে এক্স মাইনাস এক্স বার, এটার মান যদি ধরো, এটার মান তোমার ধনাত্মক হতে পারে, ঋণাত্মক হতে পারে, কিন্তু এটাকে আবার কি করা হয়েছে? বড় করা হয়েছে না? একটা জিনিস খেয়াল করো, এটাকে কি করা হয়েছে? বড় করা হয়েছে না? তাহলে যদি কোনো কিছু, কোনো একটা সংখ্যা, সেটা ধনাত্মক হোক বা ঋণাত্মক হোক, তখন যদি সেটাকে যদি বড় করা হয়, সেটা সবসময় কি হয়? সেটা সবসময় ধনাত্মক হয়। ক্লিয়ার? তাহলে এই যে তোমার এই দুইটার, এটা বিয়োগফল বা সরি ধরো এটা তার সামেশন অফ, এটা আমাদের কি হতে পারে, যে বা সামেশন আসতে না, দরকার নেই। দেখো তাহলে এই জিনিসটা, এই বিয়োগফলটা সামেশন অফ, এটা বিয়োগফলটা কী হতে পারে? প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। কী হতে পারে? প্লাসও হতে পারে, মাইনাসও হতে পারে। কিন্তু তুমি যখন একটা সংখ্যাকে, ধনাত্মক বা ঋণাত্মক সংখ্যাকে বড় করে দিবা, তখন সেটা অলওয়েজ কী হবে? সেটা অলওয়েজ ধনাত্মক হবে, রাইট? সেটা অলওয়েজ কী হবে? ধনাত্মক হবে। যার কারণে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কী হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। কারণ এটা যদি ধনাত্মক হয়, এটা যদি ধনাত্মক হয়, কথা বুঝো, এটা যদি কি হয়? ধনাত্মক হয়, এখানে সামেশন দরকার নেই। এটা যদি ধনাত্মক হয়, তাহলে এন হচ্ছে ধনাত্মক, ঠিক আছে? টোটাল তথ্য সংখ্যা, কয়টা তথ্য আমাকে দেওয়া আছে, মানে কয়টা চলকের মান দেওয়া আছে। যেমন ধরো এখানে আমাদের এটাতে 6টা দেওয়া আছে, তাহলে এখানে এনের মান কত হতো? 6 হবে। তো এটা তো সবসময় পজিটিভ, তো উপরেরটা পজিটিভ, নিচেরটা পজিটিভ, তাহলে ভাগ করলে ভাগফলটা সবসময় কী হবে? পজিটিভ হবে। ভাগফলটা সবসময় কী হবে? ধনাত্মক বা পজিটিভ হবে। যার কারণে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত সবসময় কী হবে? ধনাত্মক হবে, ঋণাত্মক হতে পারে না। ঋণাত্মক হতে পারে না, ঠিক আছে? দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কী হতে পারে না? ঋণাত্মক হতে পারে না। আশা করি ক্লিয়ার, জিনিসটা বোঝাতে পারছি। এবার আসো, উদ্দীপক ব্যবহার করে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে বলছে। উদ্দীপক ব্যবহার করে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করতে বলছে। তো এখানে উদ্দীপক আমাকে 6টা মান দেওয়া আছে, খেয়াল করো। গ নাম্বারটাতে আসো। তো 6টা মানকে আমরা এক চলকের, তাহলে মান ধরে নিলে x1 সমান, একটু দেখতে হবে, -783, তাহলে x1 ধরলাম -7, x2 হচ্ছে 8, x3 হচ্ছে 3 মনে হয়, হ্যাঁ 3 4 5 3, তাহলে x4 হচ্ছে 4, x5 হচ্ছে 5, x5 হচ্ছে সরি x6 হচ্ছে 3, ঠিক আছে? 783, হ্যাঁ -7 প্রথমটা, -7, রাইট? আরেকবার দেখিনি, -783 453, ওকে। তো আমরা 6টা মান দেওয়া আছে, এই 6টা মানকে আমরা এক চলকের মান হিসেবে ধরে নিয়ে x1 x2 এভাবে প্রকাশ করলাম, ঠিক আছে? এভাবে কি করলাম? প্রকাশ করলাম। এখন আমাকে প্রশ্ন করা হয়েছে কি, যে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত। তাহলে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত কি? μ4। এটা সমান কি লিখতে পারবো আমরা? সামেশন অফ x মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4 ডিভাইড বাই, এই যেখানে n এর মান হবে কত? 6, কারণ 6টা মান আছে। এখন আমরা এটা বের করতে হবে। তাহলে আমরা কাজ করি, দেখো। তাহলে সামেশন অফ, এটাকে আমরা ওইদিকে করি, সামেশন অফ x মাইনাস, তাহলে এখানে আমাদের হবে কি? x মাইনাস x1, x1 মাইনাস, দুঃখিত, x1 মাইনাস এক্স বার, ঠিক আছে? 4 প্লাস, এবার প্রত্যেকটা থেকে বিয়োগ করতে হবে আর কি, x2 মাইনাস, প্রত্যেকটা থেকে x বার বিয়োগ করতে হবে, সোজা কথা। তারপর 2/4, তো সেগুলোকে সমষ্টি করলেই কি হবে? সামেশন অফ, এটা বের হয়ে যাবে। সামেশন মানে কি আসলে? সমষ্টি। আচ্ছা, এখানে একটা জিনিস, এটা আমরা xi দিতে পারি এখানে, ঠিক আছে? xi, আর এখানে আমাদের এই যে এক্ষেত্রে i সমান 1, i এর মান কত হবে? 1 থেকে 6, কারণ 6টা, কয়টা আছে? x সমান কয়টা? 6টা, এই জন্য 1 থেকে 6 লিখতে পারি। তো এখানেও আমরা এখানে লিখতে পারি i সমান 1 থেকে 6 এভাবে লিখতে পারো। ক্লিয়ার? তাহলে এবার x3 মাইনাস এক্স বার 4 প্লাস x4 মাইনাস এক্স বার 5, সরি হ্যাঁ 4, 5 না, তারপর x5 মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4, x6 মাইনাস এক্স বার টু দি পাওয়ার 4, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা এভাবে যোগ করে দিলে এটা সামেশন মানে সমষ্টি, ঠিক আছে? তাহলে এখানে প্রত্যেকটা থেকে এক্স বার বিয়োগ করে তার পাওয়ার কত? 4,
এভাবে প্রত্যেকটা ভ্যালু বের করে তারপর টোটাল সবগুলো যোগ করলে যেটা পাবো সেটা হচ্ছে এটা। তো এটা করে ফেলি আমরা, তো আমরা ক্যালকুলেটারে বসালে হয়ে যাবে। তো -7, আচ্ছা এখানে আমাদের এক্স বার বের করতে হবে না আগে, খেয়াল করো। তাহলে আমাদের এটা বের করতে হলে এক্স বারটা লাগবে। তাহলে এক্স বার মানে কি? এক্স বার মানে কি? গাণিতিক গড়। তা গাণিতিক গড় কীভাবে বের করে? আমরা যদি করি এটা, গাণিতিক গড় হচ্ছে, খেয়াল করো, সবগুলো যোগ করে টোটাল তথ্য সংখ্যা দ্বারা ভাগ। তাহলে সবগুলো যোগ করো, -7 +8 +3 +4 5 3। তাহলে আমাদের এটাকে 6 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এক্স বার পাওয়া যায়। তাহলে আমাদের 14 18 23 26, 26 থেকে 7 গেলে 19, ঠিক আছে। তাহলে আমরা যদি দেখি 8 আর 3 11, 15 20 23, আচ্ছা 23, দুঃখিত, 10 14 19 3, এই ভুল হচ্ছে নাকি আবার, 8 3 11 15 20 23, 23 থেকে 7 গেলে কত হয়? 16, 16কে 23 থেকে 7 গেলে কত হয়? 16 তো না? হ্যাঁ, তাহলে 16কে 6 দিয়ে ভাগ করতে হবে, 16কে কত দিয়ে ভাগ করতে হবে? 6 দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে ভাগ করলে আমাদের দশমিকে কত আসে দেখো, এটাকে দশমিকে 16কে 6 দিয়ে ভাগ করো, তাহলে হয়ে যায়, ক্লাস চলতেছে সব, আমি একটু দেখি। ওকে ডান, ওকে ঠিক আছে, আচ্ছা আচ্ছা ওকে ওকে। আচ্ছা এখানে -7টা কি? আচ্ছা এখানে মাইনাসটা নাই, এটা মাইনাস হবে না, এই জন্য ভুল হচ্ছে, এটা 7 অনলি। আর একটা জিনিস খেয়াল করো, সংখ্যা তো কোনো ঋণাত্মক হতে পারে না, রাইট? শ্রমিক সংখ্যা বলছে, তাহলে এটা মাইনাসটা হবে না, এখানে মাইনাস, এটা মাইনাস না, এটা বলে মাইনাস মনে করছি, ওটা হচ্ছে মূলত এই জায়গায় এটা, এই জন্য এখানে আমাদের ভুল হচ্ছে একটু। তাহলে এটা +7, কি 7? এটা +7, হ্যাঁ। তাহলে +7 করলে এখন দেখো 15 3 18 22 27 30, 30কে 7 দিয়ে ভাগ করলে 5, এখন ঠিক আছে। এখন এটা হয়ে গেছে, আমি চিন্তা করি এটা এরকম আসছে কেন, এটা একটা পূর্ণ সংখ্যা আসার কথা, আসছে, তাহলে 5, এটা -7 না, এটা 7, তাহলে সবগুলোতে কত বিয়োগ যাবে? 5 বিয়োগ যাবে, তাহলে 7 - 5 4, তারপর 8 - 5 টু দি পাওয়ার 4 প্লাস এটা হচ্ছে কত, 3 - 5 টু দি পাওয়ার 4 প্লাস 4 - 5 টু দি পাওয়ার 4 প্লাস 5 - 5 টু দি পাওয়ার 4 প্লাস একটা হচ্ছে আমাদের 3 - 5 টু দি পাওয়ার 4। তো সবগুলো যোগ করে দাও, সবগুলা যোগ করো, আমি তাহলে করে ফেলি এটা যোগটা। তাহলে এটা 16, তোমার এটা আমি যদি করি 7 থেকে 5 গেল 2, তাহলে 16, আর থেকে 3 করলে 81, তারপর 3 থেকে 5 গেল 2, তো 2কে করে দিলে মানে -2কে করে দিলে 16, তারপর 4 থেকে 5 গেলে 1, তাহলে 1কে করলে 1, আর এটাকে 0কে করলে 0, এটা সবে 16। তাহলে এটা ক্যালকুলেটারে বসাও, 21 + 16 যোগ 21 না 81, তাহলে 3টা 16, 3 16 48 49, তাহলে 81 + 49, 81 যোগ কত 49, কত আসে? 81 যোগ 49 করলে 130, কত আসতেছে? 130। তাহলে আমার এটার মান কত বলো? এটার মান হচ্ছে 119, 119 ডিভাইড বাই n হচ্ছে কত? 6, n হচ্ছে কত? 6। তো এটাকে যদি ভাগ করে দাও, একশো 19 নাকি 130, দুঃখিত, 308 হচ্ছে 130, 130 ডিভাইড বাই 6, 130 ডিভাইড বাই কত? 6। তাহলে আমাদের আসতেছে হচ্ছে কত? 65/3, অর্থাৎ 21.67, 21 কত? 67। তাহলে আশা করি জিনিসটা বোঝাতে পারছি। তাহলে গ নাম্বারটা ক্লিয়ার হয়ে গেল। চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত নির্ণয় করে ফেলছি। আমরা কি করলাম এখন? চতুর্থ কেন্দ্রীয় পরিঘাতটা নির্ণয় করে ফেললাম। ডান। তাহলে চতুর্থ কেন্দ্রীয় পরিঘাত আমাদের নির্ণয় হয়ে গেল। ডান, ঠিক আছে। তাহলে আশা করি বুঝছো এটা। এবার আসো আমাদের এর পরেরটা কি বলছে? এর পরেরটা বলছে হচ্ছে β1 প্রাইম।
সরি বিটা 1 রুট, এটা হচ্ছে কি বঙ্কিমতাঙ্ক, এটা মানে কি বঙ্কিমতাঙ্ক, বঙ্কিমতাঙ্ক। তো এখান থেকে দেখো যদি রুট আমাদের বিটা 1-এর ইয়াটা বের করতে হবে, খেয়াল করো। তো বিটা 1-এর সূত্র কি? বিটা 1 সমান হচ্ছে পরে থাকবে μ3, নিচে থাকবে μ2। তো μ3 স্কোয়ার ডিভাইড বাই μ2 কিউব, এটা হচ্ছে বিটা 1-এর মান। আর রুট বিটা 1 করলে এটা হচ্ছে বঙ্কিমতা, এটা হচ্ছে বঙ্কিমতাঙ্ক। তো আমাদের যদি কোনো কমেন্ট করতে হয় কোনো নিবেশন নিয়ে, নিবেশনে বঙ্কিমতা নিয়ে কমেন্ট করতে হয়, তাহলে আমাকে বঙ্কিমতাঙ্ক বের করতে হয়, ঠিক আছে? তো এখানে রুট করে দাও, রুট করে দিলে উপরে থাকবে μ3, নিচে থাকবে কি রুট μ2 কিউব, ঠিক আছে? এটা স্কোয়ারকে রুট করে দিলে স্কোয়ার চলে যায়, আর এটা μ2 কিউব হয়, রুট μ2 কিউব, ঠিক আছে? তো আমাদের μ3 লাগবে, μ2 লাগবে, বুঝে গেছো? তাহলে μ3 কেমনে বের করবো বা μ2 কেমনে বের করবো? দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত। তো দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কেমনে বের করে? সামেশন অফ xi মাইনাস x বার টু দি পাওয়ার, এটা স্কোয়ার হবে ডিভাইড বাই n। তো আমরা এখানে একসাথে করে ফেলতে পারি। দেখো তাহলে আমাদের x বার কত পাইছিলাম বলো? গ থেকে পাই x বার 5, এভাবে লিখে দিবা। তো x1 হচ্ছিল আমাদের 7, তাহলে 7 থেকে 5, তারপর এরপরটা ছিল 8 থেকে 5, 8 5, এরপর ছিল 7 8 3 4 5, 3 4 5 3 3 7 8 3 4, তারপর হচ্ছে 5, আর এটা হচ্ছে 3, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা থেকে গড় বিয়োগ করছি, গড় হচ্ছে কত? x বার, এবং সেটাকে বর্গ করছি এবং সবগুলো যোগ করছি, যোগ করলে সামেশন বেড়ে গেছে। তো এখানে আমরা একটা জিনিস লিখতে পারতাম, i সমান 1 থেকে 6, এটা লিখলেও হয় না লিখলেও নাই, সমস্যা নেই। n হচ্ছে কত? 6, n হচ্ছে কত? 6। তো আমরা যদি এখানে হিসাবটা করে ফেলি দ্রুত, তাহলে 2কে বড় করলে 4, 3কে বড় করলে 9, 3 থেকে 2কে বড় করলে 4, 1কে বড় করলে 1, তারপর এটা 0, 3 থেকে বাদ 2, তাহলে 4। যেহেতু এখানে সবগুলো বর্গ, তাই এই জন্য পজিটিভ হয়ে গেছে, অটোমেটিক প্লাস হয়ে গেছে, কোনো মাইনাস আসবে না, কারণ বর্গ করলে সব ধনাত্মক হয়ে যায়। যে একটু আগে বললাম যে দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কখনো কি হয় না, শূন্য হয় না। আর একটা জিনিস কি, দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত কার সমান বলো তো? দ্বিতীয় কেন্দ্রীয় পরিঘাত ভেদাঙ্কের সমান। কার সমান? ভেদাঙ্ক বা ভেরিয়েন্সের সমান। আর প্রথম কেন্দ্রীয় পরিঘাত এর মান সবসময় শূন্য, প্রথম কেন্দ্রীয় পরিঘাতের মান সবসময় কি হয়? শূন্য হয়। তো দেখো এখান থেকে হিসাব করলে, দেখো আমরা হিসাব করে ফেলি, 9 4 13, 13 4 17, 18 22, 22 বাই 6 কত হয়? 22 বাই 6। তাহলে আমরা যদি এটাকে ভাগ করে দিই 3.67 আসতেছে, কত আসতেছে? 3.67। তাহলে আমরা এখানে μ2টা পেয়ে গেছি, μ2 হচ্ছে কত? 3.67 কিউব। এবার μ2 লাগবে, μ3 লাগবে। তো আমরা এখানে জাস্ট একটু ইয়া করে ফেলবো সময় বাঁচানোর জন্য। তো μ3, তাহলে আবার এখানে কি চেঞ্জ হবে? এটা μ কিউব হয়ে যাবে, আর সব সেম থাকবে। তো আমাদের কোথায় কোথায় চেঞ্জ হবে বলো এবার? এই 2 সবগুলো কী হয়ে যাবে? 3 হয়ে যাবে। 2 সবগুলো কী হয়ে যাবে? 3। তাই আমি একটু সুন্দর করে লিখবো। তাহলে লাস্টে ছিল আমার 3, তাহলে এখানে সবগুলো কিউব, কী হয়ে যাবে? কিউব, আর কোনো পরিবর্তন নেই, ঠিক আছে? খুব ইজি। তো ওগুলো কিউব করে করে আমরা বসাই দিব। তাহলে 7 থেকে 5 করে 2, 2কে কিউব করলে 8, 3কে কিউব করলে 27, তোমরা জানো। 2কে কিউব করলে, এখানে একটা কথা আছে দেখো, এবার এখানে কিন্তু প্লাস মাইনাস হিসাব আসতেছে, কারণ এটা কিউব। তাহলে 3 থেকে 5 করলে -2, -2কে কিউব করলে -8, মাইনাস আসবে। 4 থেকে 5 গেলে -1, তাহলে -1কে কিউব করলে -1, বুঝাতে পারছি? তারপর এটা 4টা গেল না, এটা তো 0 হবে। তারপর 3 থেকে 5 গেলে -2, এটাও -8, কত হবে? -8। তাহলে 27 আর এটা 35, তাহলে 35 থেকে কত বাদ যাবে? 16 17 বিয়োগ যাবে, 18 হবে আর কি। কত হবে? 18 হবে। তো 18কে 6 দিয়ে ভাগ করতে হবে, 3 হবে। 18 ডিভাইড বাই 6, তাহলে এখানে এটা হবে কত? অনলি 3।
তাহলে আমাদের এখানে নিচে কি থাকতেছে, উপরে থাকতেছে 3, তো ভাগ করে দাও। তো 3 ডিভাইড বাই রুট সরি একটু তাড়াহুড়া করতে গিয়ে ক্যালকুলেটার ভুল বলতে আবার দিই। উপরে 3, নিচে কি জানি, নিচে হচ্ছে রুট থাকবে। রুট আসবে এখানে, কিউব আছে না, কিউব একটু আবার ঠিক আছে কিউব। তাহলে এখানে মান কত জানি, এটা মান হচ্ছে 3.67, তাহলে কত আসতেছে জানি 0.43, 0.43। তাহলে এটা কার থেকে বড়? এখানে রুট বিটা 1-এর মান খেয়াল করো, রুট বিটা 1-এর মান এই আচ্ছা শেষ হয়ে গেছে আমরা, এটা লাস্ট পৃষ্ঠা। তো দেখো একটা জিনিস বলি, রুট বিটা 1-এর মান যদি এটা আমরা অন্য ইয়াতে ইউজ করি তাহলে সুবিধা হয় তোমাদের। তাহলে রুট বিটা 1-এর মান যদি 0 হয় তাহলে হবে কি সুষম নিবেশন। কি নিবেশন? সুষম নিবেশন। যদি রুট বিটা 1-এর মান 0 থেকে বড় হয় তাহলে হবে ধনাত্মক বঙ্কিম, আর যদি রুট বিটা 1-এর মান 0 থেকে ছোট হয় তখন হবে কি বলেন? ঋণাত্মক বঙ্কিম। কি বঙ্কিম? ঋণাত্মক। আর যদি 0 থেকে বড় হয় তখন হবে ধনাত্মক, তখন হবে কি ধনাত্মক। তাহলে এখানে আমাদের কি আসছে? 0 থেকে বড় আসছে নাকি ছোট আসছে? 0 থেকে বড় আসছে, তাহলে এটা হবে কি ধনাত্মক। আমাদের এখানে কি বলছিল প্রশ্ন যে বিটা 1 নির্ণয়পূর্বক তত্ত্বের প্রকৃতি, তাহলে প্রকৃতি কি হবে? ধনাত্মক বঙ্কিম। ধনাত্মক কি? বঙ্কিম। তাহলে বিটা 1 দ্বারা বঙ্কিমতা, আর বিটা 1 প্রাইম বিটা 1-এর রুট হলে বঙ্কিমতাঙ্ক, আর বিটা 2 দ্বারা আমরা কি করি? সুচলতা নির্ণয় করি। ঠিক আছে, যেটা আমরা এর আগে সৃজনশীলে দেখাইছি। তো এই দুটো সৃজনশীল যারা বুঝছো আশা করি তোমাদের এটা খুবই কাজে দিবে এই ক্লাসটা ইনশাআল্লাহ। তো আশা করি তোমরা বুঝছো। তো আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের আরও কিছু লাইভ ক্লাস নিয়ে, ফ্রি লাইভ ক্লাস নিয়ে। তোমরা অবশ্যই আমাদের ক্লাস চলতেছে এইচএসসি 25 এবং 26-এর দুটা পেড বেসে, ঠিক আছে, অনলাইন কোর্স, যেখানে আমাদের ফার্স্ট পেপার রানিং আছে আর কি, এবং আমাদের 2 ভার্সনের ক্লাস আছে, রেকর্ডেড এবং লাইভ। ঠিক আছে, তো তোমরা দ্রুত ভর্তি হয়ে যাও, ক্লাস চলমান আছে। তো দেখা হবে আবার খুব শীঘ্রই। আসসালামু আলাইকুম।